ওকে, লাস্ট ক্লাসে আমি লামার্ক মতবাদ পড়িয়েছিলাম। আশা করি সেগুলো তোমরা দেখেছ অথবা আগামী দিনে খুব ভালো করে দেখবে। অভিব্যক্তি বিষয়ে দুজন বিজ্ঞানীর মতবাদ তোমাদের পড়তে হবে। আমি আগের ক্লাসেও বলেছিলাম লামার্ক মতবাদ এবং ডারউইন মতবাদ। লামার্ক মতবাদের কোন কোন অংশগুলো পড়তে হবে সেগুলো আমি গত দিনের ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা ওগুলো বাড়িতে ভালো করে দেখো। আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি ডারউইন মতবাদ, ডারউইনিজম বা ডারউইনের মতবাদ। অন্য কথায় বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি। ন্যাচারাল সিলেকশন থিওরির জনক হলেন রবার্ট চার্লস ডারউইন। চার্লস ডারউইন বলে আমরা নর্মালি জানি, কিন্তু ওনার পুরো নাম ছিল রবার্ট চার্লস ডারউইন। চলে যাচ্ছি তাহলে আজকের আলোচনা বিষয়ে ডারউইন মতবাদ। ডারউইন কে ছিলেন প্রথমে একটুখানি আমরা জেনে নেব। ডারউইন ছিলেন একজন ইংরেজ প্রকৃতিবিদ, ন্যাচারাল সায়েন্টিস্ট অফ ইংল্যান্ড। এই ডারউইন 22 বছর বয়সে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথকে রিকোয়েস্ট করে একটি জাহাজ সংগ্রহ করেছিলেন। অর্থাৎ ডারউইন যে পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করবেন আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে, তার জন্য তিনি রানী এলিজাবেথকে রিকোয়েস্ট করলেন। ডারউইনের আগ্রহ দেখে, অত অল্প বয়স, তখন তার 22 বছর বয়স, ডারউইনের আগ্রহ দেখে ওনাকে একটা জাহাজ দেওয়া হয় রানী এলিজাবেথের পক্ষ থেকে। সেই জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। HMS বিগল। বিগল ছিলেন ওই জাহাজের ক্যাপ্টেন। এই জাহাজে করে ডারউইন 1931 সালে, এই ভুল বললাম, 1831 সালে, আবার বলছি 1831 সালে উনি যাত্রা করেন এবং 1835 সালে, 1831 সালে যাত্রা শুরু করেন, 35 সালে উনি আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ফিরে আসেন। উনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ান। দ্বীপগুলো গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ, তোমরা নাম শুনেছ গুগলে, এই নামটা খুব কমন। এই বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী নমুনা সংগ্রহ করেন এবং তাদের উপরে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে একটা বই লেখেন। বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। শুধু অরিজিন অফ স্পিসিস বললেও কিন্তু নম্বরটা পাওয়া যায়। এত বড় নাম, সেই জন্য সংক্ষেপে বলা হয় দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইটার নাম অবশ্যই মনে রাখবে। আমি লামার্কের ক্ষেত্রে ফিলোজফিক জুলজিক বইটার কথা বলেছিলাম। অরিজিন অফ স্পিসিস বইটা কার লেখা, একটা প্রশ্ন আসে। চার্লস ডারউইনের লেখা। এই বইটাতে উনি 1859 সালে, 1859 লামার্ক মতবাদ প্রকাশিত হওয়ার প্রায় 50 বছর পরে 1859 সালে উনি যে মতবাদটা প্রকাশ করেছিলেন ওই আটলান্টিক মহাসাগরের
গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জগুলো ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী নমুনার উপরে পরীক্ষা নিরীক্ষা করে যে মতবাদটা দিয়েছিলেন তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ওকে অন্য কথায় আমরা তো ডারউইন মতবাদ ডাইরেক্টলি বলছি, প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি বলা হয়। এই ন্যাচারাল সিলেকশন থিওরি বা প্রাকৃতিক নির্বাচন মতবাদে এর যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো ছিল সেগুলো একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখো। 1 নম্বর অত্যাধিক হারে বংশধর সৃষ্টি, 2 নম্বর সীমিত খাদ্য এবং বাসস্থান, 3 নম্বর বাঁচার জন্য সংগ্রাম, 4 নম্বর উপকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন, 5 নম্বর যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন, লাস্ট হচ্ছে অরিজিন অফ নিউ স্পিসিস, নতুন প্রজাতির উদ্ভব। খেয়াল করে দেখো, নতুন প্রজাতির উদ্ভব এখানে দেখানো হয়েছে। এই পয়েন্টস গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং ওই পয়েন্টস গুলোর উপরে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এর থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তা প্রথমেই আমি চলে আসি অত্যাধিক হারে বংশধর সৃষ্টি। ডারউইন বললেন প্রত্যেকটা জীবের একটি সহজাত ধর্ম হলো নির্দিষ্ট গাণিতিক এবং জ্যামিতিক হারে বংশ বিস্তার করা। উদাহরণস্বরূপ তিনি বললেন একটা স্ত্রী সামুদ্রিক ঝিনুক অয়েস্টার একটা প্রজনন ঋতুতে 12 কোটি ডিম পাড়ে, 12 কোটি ডিম পাড়ে। কিন্তু এই 12 কোটি ডিম থেকে 12 কোটি ঝিনুক তৈরি হতে পারে না, যেহেতু পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান সীমিত। এই ডিমগুলোর অধিকাংশই নষ্ট হয়ে যায়, যেগুলো ফুটে ঝিনুক তৈরি করে সেগুলোর মধ্যে আবার ম্যাক্সিমামটা মারা যায়। কারণ হচ্ছে এটা প্রত্যেকটা জীবের সহজাত ধর্মই হলো সে যতটা সম্ভব পৃথিবীতে তার অপত্য জীব তৈরি করার জন্য খুব তৎপর হয়ে উঠবে। আবার একটা উদাহরণ আছে স্যালমন ফিশ, এটা একটা প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে, একটা প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে, 3 কোটি ডিম পাড়ে। এই 3 কোটি ডিম পারলে কি হবে? 3 কোটি ডিম থেকে কিন্তু 3 কোটি স্যালমন ফিশ তৈরি হয় না। ওই যে বললাম খাদ্য এবং বাসস্থান সীমিত হওয়ার জন্য অধিকাংশই মারা যায়, ডিম নষ্ট হয়ে যায়। যেগুলো স্যালমন ফিশ তৈরি হয় আর সেগুলো আবার বড় হওয়ার আগেই, প্রজনন কম হওয়ার আগেই বিভিন্ন কারণে মারা যায়। এই অত্যাধিক হারে বংশধর সৃষ্টি পরের যে পয়েন্টসটা বলা হলো, পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান সীমিত, সেই জন্য ওই জীবগুলোর অধিকাংশই মারা যায় এবং যেগুলো বেঁচে থাকে তাদের মধ্যে একটা লড়াই বা সংগ্রাম শুরু হয়ে যায়। এটাকে উনি বললেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বাঁচার জন্য সংগ্রাম। বাঁচার জন্য সংগ্রামের কারণটা কি? মাধ্যমিকে একটা প্রশ্ন এসেছিল, চার্লস ডারউইনের মতে জীবন সংগ্রামের কারণগুলো লেখো। 3টে কারণ হবে, তোমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। আমি 3টে বলে দিচ্ছি এবং আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল যে এবারে প্রশ্নটি মাধ্যমিক এসেছিল, বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করেছিল। ডারউইনের মতে জীবের জীবন সংগ্রামের কারণ 3টে। 1 নম্বর, প্রত্যেকটা জীবের একটা সহজাত ধর্ম হলো অত্যাধিক হারে বংশধর সৃষ্টি করা, এটা একটা কারণ। পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান সীমিত,
এই খাদ্য সীমিত, এটা একটা পয়েন্টস হবে। বাসস্থান সীমিত, একটা পয়েন্টস হবে। এই তিনটে পয়েন্টস তোমরা মাথায় রাখবে। প্রশ্নটা একটু টুইস্ট করে দেওয়া হয়েছিল, ফলে অধিকাংশ স্টুডেন্টরা প্রশ্নটা বুঝতে পারেনি, উত্তরটা ঠিক মতো করতে পারেনি, নাম্বারও পায়নি। অথচ অধিকাংশ স্টুডেন্ট আমার মনে পড়ছে তারা অ্যাটেম্প করেছিল। এই বাঁচার জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আবার তিন রকমের হয়। এটা অন্তঃপ্রজাতির সংগ্রাম বা সমপ্রজাতির সংগ্রাম, একই রকম জীবের মধ্যে সংগ্রাম হবে। যেমন হরিণকে শিকার করার জন্য বাঘদের মধ্যে একটা সংগ্রাম শুরু হয়ে যায়। ধরা যাক একটা বনভূমিতে 10টা বাঘ আছে, এবার একটা হরিণ একটা অঞ্চলে ঘাস খাচ্ছে। সেই হরিণটাকে শিকার করার জন্য ওই যে 10টি বাঘ যদি সুযোগ থাকে চেষ্টা করবে কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে হরিণটাকে শিকার করা। এখন যে লড়াই জিতবে সেই হরিণটাকে শিকার করবে। এই যে বাঘগুলোর মধ্যে যে সংগ্রামটা হচ্ছে হরিণকে শিকার করার জন্য, এটাকে বলা হচ্ছে সমপ্রজাতির সংগ্রাম বা অন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে সংগ্রাম। মনে রাখবে, হরিণের সঙ্গে কিন্তু বাঘের না, হরিণকে শিকার করার জন্য বাঘদের মধ্যে সংগ্রাম, বাঘদের মধ্যে। এটা অনেক কিন্তু গুলিয়ে ফেলে। নেক্সট হচ্ছে বিষম প্রজাতির সংগ্রাম বা আন্তঃপ্রজাতির সংগ্রাম। আদন্তনয়তয় বিসর্গ, বিষম মানে ভিন্ন, ভিন্ন প্রজাতির সংগ্রাম। যেমন আমরা দেখি যে ব্যাঙ ফড়িংগুলোকে খায়, আবার ব্যাঙকে সাপ খায়, আবার এই ব্যাঙ এবং সাপকে আবার ময়ূরেরা খায়। তাহলে কি হলো, এটা মানে ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম হচ্ছে। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিষম প্রজাতির সংগ্রাম। 3 নম্বর পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই তো তোমরা জানো আমফান নিয়ে এখন প্রচন্ড আমরা সবাই ভীতু। মিডিয়াতে এখন সারাক্ষণ আমফান, সাইক্লোন নিয়ে ব্যস্ত। এটা পরিবেশ। সুপার সাইক্লোন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, বন্যা, খরা, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে যে সংগ্রাম তাকে বলা হয় পরিবেশের সাথে সংগ্রাম। এর ফলেও কিন্তু জীবের লড়াই করতে হয় এবং অনেকে মারা যায়। এই 3 রকমের সংগ্রামের মাধ্যমে জীবকে বেঁচে থাকতে হয়। এই 3 রকম সংগ্রামের মাধ্যমে যে সমস্ত জীবেরা বেঁচে রইল, সেই সমস্ত জীবগুলো একই প্রজাতিভুক্ত হলেও তাদের মধ্যে কিন্তু কিছু না কিছু পার্থক্য চোখে পড়ে। তাদের বহিরাকৃতিগত কিছু পার্থক্য চোখে পড়ে, ফিনোটাইপগত ভাবে তাদের মধ্যে কিছু পার্থক্য চোখে পড়ে। একে ডারউইন বললেন প্রকরণ বা ভ্যারিয়েশন। একই প্রজাতিভুক্ত জীবেরা জীবন সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকলে তাদের মধ্যে মানে কিছু না কিছু পার্থক্য আমরা দেখতে পাই, আমাদের চোখে পড়ে। এই পার্থক্যগুলোকে বলা হলো ভ্যারিয়েশন বা প্রকরণ বা ভেদ। ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন কতটা তোমরা মিউটেশন থিওরিতে পড়েছ। মিউটেশন কতটার মধ্যে একটু আমি উল্লেখ করেছিলাম এবং অনেক লেখকের বইতে থাকে। ভ্যারিয়েশন বা প্রকরণ কি মাথায় রাখবে। এই প্রকরণ আবার 2 রকমের হয়, অনুকূল প্রকরণ এবং প্রতিকূল প্রকরণ। ডারউইন বললেন যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যোগ্যতম জীব হিসাবে পরিবেশে বেঁচে থাকে, আর প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা পরিবেশ দ্বারা বর্জিত হয়, রিজেক্টেড হয় এবং তারা পরাজিত সৈনিকের মতো মৃত্যুবরণ করে। এই অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যে ক্ষমতা বলে বেঁচে থাকে এবং একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করার সুযোগ পায়, এই ঘটনাকে বলা হলো যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। খুব পরীক্ষা আসে, ডারউইনের মতে জীবন সংগ্রাম ব্যাপারটা বুঝিয়ে দাও।
তখন কিন্তু 3টে পয়েন্টস তোমাদের ব্যাখ্যা করতে হবে। ডারউইনের মতে প্রকরণ ব্যাপারটা কি, ব্যাখ্যা করো। 2 নম্বরে একটা প্রশ্ন দেয় অনেক সময়, এটা তখন ব্যাখ্যা করতে হবে। যোগ্যতার উদ্বর্তন বলতে কি বোঝো, এটা কে বলেছিল? চার্লস ডারউইন বলেছিলেন। তার আগে বলেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। আমি এর আগের কোনো একটা ক্লাসে উল্লেখ করেছিলাম, যোগ্যতার উদ্বর্তনের সঙ্গে 2জন ইংরেজ বিজ্ঞানীর নাম পাওয়া যায়, হারবার্ট স্পেন্সার এবং চার্লস ডারউইন। প্রশ্নটি হলো যে স্যার তাহলে আমরা কোনটা লিখবো? আপনি দুটো অ্যান্সার বললেন। আমি বলবো রবার্ট চার্লস ডারউইনের কথাটাই লিখবে, কারণ ডারউইন থিওরিটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং তোমরা প্রত্যেকটা বই থেকে ভালো করে খেয়াল করে দেখবে ডারউইনিজম বা ডারউইন মতবাদটাই রয়েছে। হারবার্ট স্পেন্সারের কথা খুব কম বলা রয়েছে। আলোচনা প্রসঙ্গে আমাদের অনেক বাড়তি কথা এসে যায়, সেগুলো অনেক সময় আমরা অনেকে বলি। তা যোগ্যতামের উদ্বর্তন উক্তিটি কার্ড যদি বলা হয় চার্লস ডারউইন অবশ্যই লিখবে, লিখে বলতে পারো এর আগে হারবার্ট স্পেন্সার এই যোগ্যতামের উদ্বর্তন উক্তিটি প্রবর্তন করেছিলেন। দুটো নাম উল্লেখ করতে পারো, আগে উনি বলেছিলেন, পরবর্তীকালে রবার্ট চার্লস ডারউইন বলেছিলেন। এখন রবার্ট চার্লস ডারউইন লিখলেও উত্তর অবশ্যই পাবে। আর হারবার্ট স্পেন্সার থাকলে তখন মাধ্যমিক বোর্ড যেভাবে নির্দেশিকা তৈরি করবে খাতা দেখার, উত্তরপত্র মূল্যায়ন করার, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দুটাই মনে রেখে দাও। নেক্সট চলে যায় ডারউইনের প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বলা হয়? ডারউইন বললেন জীবন সংগ্রামের মাধ্যমে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যোগ্য জীব বলে বিবেচিত হয় এবং ওই যোগ্যতম জীবগুলো প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে এক একটা অঞ্চলে বসবাস করার সুযোগ পায়। প্রকৃতি তাদেরকে সিলেক্ট করে নেয় যে কোন অঞ্চলে তারা বসবাস করবে, এটাকেই বলা হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচন ঘটার সাথে সাথে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। প্রাকৃতিক নির্বাচনের ফলে যে জীবগুলো এক একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করার সুযোগ সুবিধা পেল, তাদের মধ্যে প্রকরণ বা ভ্যারিয়েশন তৈরি হয়। মিউটেশন জনিত কারণও, সেটা পরিবেশগত কারণ হতে পারে অথবা জিন মিউটেশন হতে পারে। এখানে পরিবেশগত কারণটাই বেশি উল্লেখযোগ্য। এর ফলে নতুন প্রজাতির উদ্ভব হয়, অর্থাৎ সরলতম উদ্বংশীয় জীব থেকে জটিলতম জীবের আবির্ভাব ঘটে। এই হলো ডারউইন মতবাদের মেন প্রতিপাদ্য বিষয়গুলো। 1, 2, 3, 4, 5, 6, 7 আমি প্রতিটি অংশ তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। এবং ডারউইন কে ছিলেন, তার লেখা বইটার নাম কি? ডারউইন কিন্তু আর একটা বই লেখা আছে ডারউইনের, ডিসেন্ট অফ ম্যান। ডিসেন্ট অফ ম্যান মানে মানুষের অবতরণ বা উৎপত্তি বিষয়ে একটা বই লেখা আছে, কিন্তু অরিজিনাল স্পিচিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার চলে যাব এই ডারউইন মতবাদের সঙ্গে ল্যামার্ক মতবাদের কিছু মিল এবং অমিল আছে। তার মধ্যে একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে, তোমরা কোশ্চেন ব্যাংক গুলো, টেস্ট পেপার গুলো খুললে দেখতে পাবে। ডারউইন এবং ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়া ব্যাখ্যা করো। ডারউইন এবং ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়া ব্যাখ্যা করো। দেখো, আমি ল্যামার্ক মতবাদ পড়াতে গিয়ে বলেছিলাম যে অঙ্গের ব্যবহারের ফলে জিরাফের গলা লম্বা হয়েছে। আফ্রিকা মহাদেশে বিজ্ঞানী ল্যামার্ক বলছেন আফ্রিকা মহাদেশে ছোট ছোট গাছ ছিল, ছোট ছোট গাছগুলো কোনো কারণে ধ্বংস হয়ে গেল। তখন বড় গাছের পাতাগুলো, বড় গাছ থেকে পাতাগুলো খাবার জন্য জিরাফ তার গলাকে ক্রমাগত প্রসারিত করতে শুরু করলো উপরের দিকে। ফলে গলার পেশিতে টান পড়লো এবং ধীরে 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 সুদীর্ঘকাল ধরে লম্বা গলাযুক্ত জিরাফ তৈরি হলো। জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে কিন্তু ল্যামার্ক ব্যবহারের সূত্রকে বেশি গুরুত্ব দিলেন। পরবর্তীকালে
ওটাকে আবার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সঙ্গে রিলেটেড এইভাবে ল্যামার্ক ব্যাখ্যা করেছিলেন। ডারউইন বললেন না, ডারউইন বললেন জিরাফ দু রকমের ছিল ওই অঞ্চলে। একদল জিরাফ ছোট ছিল, তার লম্বা গলা ছিল না, খর্ব বা বেটে গলা ছিল। আরেক দল জিরাফের গলা ছিল লম্বা। এদের মধ্যে জীবন সংগ্রাম শুরু হলো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এর ফলে ছোট গলাযুক্ত জিরাফগুলো অবলুপ্ত হয়ে গেল, আর বড় গলাযুক্ত জীবগুলো অনুকূল উপকরণের দ্বারা, যোগ্যতমের বর্তনের দ্বারা, প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে তারা নতুন প্রজাতির উদ্ভব ঘটালো, যাদেরকে আমরা এখন দেখতে পাই। এই ল্যামার্ক এবং ডারউইনের মতে জিরাফের গলা লম্বা হওয়া সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন আসে। ল্যামার্ক এবং ডারউইনের মতবাদের মধ্যে অনেকগুলো পার্থক্য খুঁজে পাওয়া যায়। যেমন নিষ্ক্রিয় অঙ্গ সংক্রান্ত ব্যাপারে ডারউইন কিছু বলেননি, কিন্তু ল্যামার্ক নিষ্ক্রিয় অঙ্গ সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলে গেছেন। উনি বলেছিলেন, যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো ব্যবহার না করা হয়, তাহলে সে অঙ্গগুলো আস্তে আস্তে ক্ষুদ্র হতে শুরু করে, দেহ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এবং অকেজো হয়ে যাবে। অনেক সময় অকেজো হয়ে গিয়ে ক্ষুদ্রতম অঙ্গ হিসেবে দিয়ে থাকতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ আছে, যেটা নাকি আমাদের পূর্বপুরুষের দেহে কাজ করত। আবার আমাদের যে মানে আদি বংশধর, লেজ ছিল, লেজের হাড়টার নাম কক্সিস, সেটা আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অথচ বাদর বা হনুমান জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই কক্সিস সক্রিয়। নিষ্ক্রিয় অঙ্গ দিয়েও একটা পার্থক্য বলা যায়, জিরাফের গলা লম্বা হওয়া দিয়ে একটা পার্থক্য বলা যায়। এমন ল্যামার্ক এবং ডারউইন মতবাদের তুলনামূলক একটু আলোচনা করে রাখতে হবে তোমাদের। এই হচ্ছে বিষয়বস্তু। ল্যামার্ক এবং ডারউইন মতবাদ খুব ভালো করে বাড়িতে পড়ো, প্রতিবার এখান থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। আগামী দিন অভিব্যক্তির বিভিন্ন প্রমাণ গুলো নিয়ে আলোচনা করব। অভিব্যক্তির অনেকগুলো প্রমাণ আছে। হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ, জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসাবে ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ সিলেবাসের মধ্যে রয়েছে। নিষ্ক্রিয় অঙ্গ সংক্রান্ত প্রমাণ রয়েছে। হোমোলোগাস অঙ্গ এবং অ্যানালোগাস অঙ্গ সংক্রান্ত প্রমাণ রয়েছে। এগুলো নিয়ে পরের ক্লাসগুলোতে আমি আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং যে কোভিড-19 যে সতর্কবাণী, যে রুলস রেগুলেশনগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আরোপ করেছে, আশা করি সেগুলো মেনে চলবে। আজ এখানে শেষ করছি।